এর কাছে আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালো সাথে থাকেন। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আসলে বলবো সেই ঘটনাটা রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আশা করব যে এই ঘটনাটি লিসনার্সদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনার কাছে তাহলে কিন্তু অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন। ঘটনাটা গতকাল রাতের কথা। ইফতারের কিছুক্ষণ পরেই হঠাৎ একটা ফোন কল আসে আমার ফোনে, যে কলটা আসলে একটা ভয়ঙ্কর শব্দ নিয়ে আসে। আমার খুব কাছের ঘনিষ্ঠ একটা বন্ধু শান্ত আকস্মিকভাবে মারা গেছে। শান্ত শুধু আমার বন্ধু ছিল না, সে ছিল আমার শৈশব, কৈশোর আর তারুণ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। শুধুমাত্র মাস্টার্সে এসে আমাদের পথ আলাদা হয়ে গেছে। সে মাস্টার্স করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আর আমি মাস্টার্স করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমার বন্ধু শান্ত পরিবারের 3 ভাই বোনের এক ভাই। রাসেল ভাই, সত্যি বলতে শান্ত এত ভালো ছিল, তার নামটা যেরকম শান্ত, সে মানুষটাও ছিল সেরকম শান্ত। কিন্তু আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা আমি একটু পরে আপনাকে বলতেছি। তার এই মৃত্যুর সংবাদটার পরে পরিবারের উপর যে কতটা বজ্রাঘাত নেমে আসে সেটা আসলে আমি আপনাকে মানে ভাষায় বোঝাতে পারবো না। আমি জাস্ট মানে যখন তার মৃত্যুর সংবাদটা পাই তখন ঘড়িতে রাত প্রায় 12টা বাজে 20 মিনিট। মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন হঠাৎ করেই অন্ধকারে ঢেকে গেছে। পুরো বন্ধুমহল যেন এক মুহূর্তের জন্য শোক পালন করলো শান্তর জন্য। কোনো কিছু চিন্তা করার সময় না করেই আমি তাড়াহুড়ো করে বাসার থেকে রেডি হলাম তার মানে বাড়ির দিকে। আমি 12টা 31 মিনিটে বাইক নিয়ে বের হলাম। শান্তদের বাড়ির আমার বাড়ি থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে। আমি একা ছিলাম বলে সঙ্গে যাওয়ার জন্য ফোন দিলাম আমার আরেক বন্ধুকে, যে আমার সম্পর্কে ভাতিজাও। আমরা ছোটবেলায় থেকে একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি। সে আমার এক বয়সের সিনিয়র, কিন্তু সম্পর্কটা সবসময় বন্ধুর থেকেও গভীর ছিল। আমি ফোনে পুরো ঘটনা বলতেই সে দ্রুত রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমি তাকে পিক করলাম। আমরা যখন সদর থেকে যাচ্ছিলাম তখন আমার আরও অনেক বন্ধু সেখানে জড়ো হয়ে গেছে। মোটামুটি 30টার বেশি বাইক আমরা একসাথে রওনা দিলাম শান্তদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার পাশে সুখের যেন মানে রাস্তা আরও বেশি দীর্ঘ পথ হয়ে যাচ্ছে। এত জোরে গাড়ি যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি, তারপরেও যেন রাস্তা কোনোভাবেই শেষ হচ্ছে না। আমার বাইক চালানোর একটা অভ্যাস আছে। আমি কখনোই খুব টানাটানি করে বাইক চালাতে পছন্দ করি না। মাথা ঠান্ডা করে সুস্থিরভাবে রাইড করা আমার খুব বেশি ভালো লাগে। আমি সাধারণত 50 থেকে 60 কিলোমিটার উপর বেশি যাই না। অন্যদিকে আমার বন্ধুরা 70, 80, 90 গতিতে সামনে ছুটে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা আমাকে ফেলে অনেক দূরে চলে গেল। আমি আর আমার যে শরীফুল বন্ধু ছিল তারা আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। শান্তদের বাড়ির যে রাস্তাটা, সেই রাস্তার পরিবেশটা একটু ভিন্ন রকম। এই রাস্তার একটু বর্ণনা দেওয়া দরকার। দুই পাশে বিশাল বড় বড় গজার বন, মাঝখান দিয়ে সরু রাস্তা। কোথাও ভালো রাস্তা, আবার কোথাও এমন ভাঙ্গাচোরা যেন মনে হচ্ছে পাহাড় রাস্তায় উঠেছে। মাটির রাস্তা, অসমান অন্ধকার, আরো ভয়ঙ্কর লাগছিল সেই রাস্তাটা। সত্যি কথা বলতে ওই রাস্তাটা দিয়ে দিনের বেলা গেলেও কেমন যেন গা ছমছম করে ওঠে, মনে হয় কোনো হর সিনেমার ভিতর ঢুকে পড়েছে। যাই হোক, মানে আমরা শেষ পর্যন্ত শান্তদের বাড়ি একদম পৌঁছে যাই। সেখানে পৌঁছে যে দৃশ্য আমি দেখলাম সেটা আপনাকে ভাষায় মানে বলে বোঝাতে পারবো না। চারপাশে কান্নার শব্দ, সুখের ভারী বাতাস যেন বাড়িটাকে পুরো আচ্ছন্ন করে রেখেছে। শান্তর মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, বারবার করে জ্ঞান ফিরছেন, কান্না করছেন, আবার অজ্ঞান হয়ে পড়েছেন। তার বোন কেঁদে ভেঙে পড়ছে। আমি যেহেতু বন্ধু, তার খুব কাছের বন্ধু ছিলাম, তাই তাদের পরিবারে আমাকে খুব ভালো করেই চিনত। কারণ পড়াশোনার সময় শান্তদের কাছে আমি অনেকবার গিয়েছি। আর আমার বাসা ছিল শান্তর মেসের একদম কাছেই। শান্তর বাবা আমাকে দেখেই জোরে জোরে ধরে কাঁদিয়ে ফেললেন। তার কণ্ঠ কাঁপছিল, শুধু বলল, বাবা। শান্ত তো বিকেলেও হাসছিল। আমরা একসাথেই ইফতার করলাম। ইফতারের 5 মিনিট পর হঠাৎ নাকি তার বুক
ধরপড় করতে লাগলো। ডাক্তার বলল হার্ট স্ট্রোক। তারপর সব শেষ। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না শান্তর এরকম একটা চলে যাওয়া। এই কথাটা শুনে মনে হচ্ছিল পৃথিবীটা যেন হঠাৎ থেমে গেছে। তারপর জানাজা শেষ হলো। জানাজা শেষ করে আমরা প্রায় রাত 2টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল। আমরা সেই একই রাস্তা দিয়ে ফিরছিলাম। একটা জায়গার নাম মোড়াবাড়ি। আমরা যখন ওই বাড়ির কাছাকাছি পৌঁছালাম তখন আমার বাইকের গতি কিছুটা স্পিড, 60 থেকে 65 কিলোমিটার। হঠাৎ সামনে আমার থেকে 20 মিটার দূরে দেখলাম একজন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো পথচারী, খুব তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু যতই কাছাকাছি যাচ্ছি ততই যেন ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে। লোকটা যতই যাচ্ছে ততই যেন লম্বা হয়ে যাচ্ছে। এক সময় আমার মনে হচ্ছিল লোকটা যেন 20 থেকে 30 ফুট লম্বা হয়ে গেছে। ঠিক তখনই পিছন থেকে শরীফুল ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার বাইক প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি দ্রুত বাম দিকে বাইক কাট করে ব্রেক করি। কোনো রকম নিজেকে সামলাতে দাঁড়ালাম। আমরা দুজন তাকিয়ে রইলাম। তারপর যা দেখলাম তা আমার মন শিউরে ওঠে। সাদা কাপড় পরা সেটা কোনো পুরুষ ছিল না, সেটা ছিল একটা নারী। আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিল। তার চলার ভঙ্গি একদম অস্বাভাবিক, আর তার একটা অদ্ভুত গোঙানির মতো শব্দ হচ্ছিল তার কাছ থেকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমরা কোনো মুখ দেখতে পাইনি। পুরো রাস্তায় ফাঁকা, একটা গাড়িও নেই। সেই বিশাল অন্ধকার রাস্তার মধ্যে শুধু আমাদের একটা বাইক। আমরা কোনোভাবেই ওই জায়গা পার হয়ে দ্রুত এগিয়ে আসি। এখন মনে হচ্ছিল যে আসলে সেখানে কি ছিল এত রাত্রে, তাও আবার এইরকম একটা সময়। আমি কোনোভাবেই সেটা বলতে পারছি না। এর যদি কোনো উত্তর থাকে রাসেল ভাই অবশ্যই আমাকে জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। এই ছিল ঘটনাটি আমার কাছে পাঠিয়েছে রাসেল ভাই, আমার একজন বন্ধু। তো আমি আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে প্রিয় লিসেনারদের কাছে শুনিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। এই কাহিনীটা আসলে একটা জায়গা সম্পর্কিত, এবং জায়গাটা হচ্ছে একটা দিঘি, বড় একটা দিঘি সম্পর্কিত কাহিনী। এবং এই দিঘিটা বাংলাদেশের সিলেট বিভাগের কোনো একটা অঞ্চলে অবস্থিত। যদিও সেই জায়গাটার নাম আমাকে স্পষ্ট করে বলেছে, যিনি বলেছেন তিনি হচ্ছেন মাসুদ ভাই, তিনি আমাকে বলেছেন, এবং আমি তবুও সেই জায়গাটার নাম বলবো না। কথাটা উঠেছিল এইভাবে, আমাদের মধ্যে আলাপ হচ্ছিল দেও নিয়ে। দেও নামটা কিন্তু অনেকেই শুনেছেন, আমাদের গ্রাম অঞ্চলে অনেকে বলে দেও। এবং এই দেও ব্যাপারটা আসলে থেকে এসে কেউ দেওয়ের বর্ণনা দিয়েছেন দৈত্য দানব, এরকম একটা ব্যাপার, দৈত্য টাইপের বিশাল দৈত্যাকার কোনো জিনিসের। আবার অনেকে বলেছেন দেও মানে অন্য কোনো প্রাণীর আলাপও করেছেন। আমি এরকম দেহ সংক্রান্ত কয়েকটা কাহিনী শুনেছি, এবং অনেকে দেওকে অদৃশ্য দানব বলেও বলেন। দেও কথাটার সাথে আসলে গুপ্তধনের রক্ষকেরও কিছুটা মিল আছে। অনেকে যেমন বলে যক্ষের ধন, সেই যক্ষের ধনের যে রক্ষক তারাও অনেকে গ্রাম অঞ্চলে, না আমাদের দেশের গ্রাম বাংলায় যক্ষের ধনের যে কিপার, দ্য কিপার অফ দ্যাট ওয়েলথ অর কিপার অফ দ্য ট্রেজার, তাকেও গ্রাম অঞ্চলে বলে দেও। এরকম দেওয়ের অনেক কাহিনী। তো সেদিনকে এই দেও নিয়ে কথা হচ্ছিল। আমরা প্রায় আমাদের আড্ডায় এই ধরনের ভৌতিক ব্যাপার নিয়ে আলোচনা করি। তো যাই হোক, তো সেই আলাপে আমি একটা দেওয়ের কাহিনী বা দেওয়ের কথা, দেওয়ের একটা গল্প একজনের কাছ থেকে শোনা, সেটা আমি শেয়ার করলাম। তখন মাসুদ ভাই শেয়ার করলেন এই কাহিনীটা, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এই কাহিনীটা হচ্ছে কোনো একটা অঞ্চলে, সিলেটেরই কোনো একটা অঞ্চলে, কোনো একটা, তিনি আমাকে বলেছেন, আমি স্পষ্ট, তিনি মাসুদ ভাই বলেছিলেন যে এলাকার নাম শেয়ার করলে অসুবিধা নাই, তারপরও যেহেতু আমাদের অনুষ্ঠানে আমরা করি না, তো স্পেসিফিক কোনো লোকেশন শেয়ার করি না, সেহেতু আমি করব না। যাই হোক, উনি গিয়েছিলেন বেড়াতে তার এক বন্ধুর বাড়িতে সেখানে, এবং সেই বন্ধু, তাদের বাড়িটা হচ্ছে গ্রামের উপরে পাহাড়ের খুব কাছে এমন একটা জায়গায়। এবং সেখানে তারা যখন ঘুরতে যায়, তো তখন প্রথমে তার বন্ধু মাসুদ ভাইকে দেখিয়ে বলে যে এখানে এই দিঘিটা দেখতেছিস, অনেক বড় একটা দিঘি। হ্যাঁ, বলে হ্যাঁ অনেক বড়। তো বলে যে এই দিঘিটা কিন্তু আসলে সম্পূর্ণ এইভাবে তৈরি হয় নাই, এটাকে কিছুটা কাটা হয়েছিল, একটা ছোটখাটো পুকুরের মতো ছিল এক সময়। পরবর্তীতে কোনো এক সময় এটা একটা ভূমিকম্পের মতো হয়, এবং তারপরে এটা বিস্তৃত হয়ে এরকম বড় হয়ে যায়।
এবং এই যে বিস্তৃত হয়ে বড় হয়েছে, এবং বড় হওয়ার পরে যেটা হয়, সেই দিঘির কর্নারে একটা ছোট্ট গর্ত বা একটা কি বলবো, একটা টানেলের মতো তৈরি দেখা যায় আর কি। একটা টানেল সেই দিঘির কর্নারে দেখা যায়, এবং সেই টানেলটা হচ্ছে ত্রিভুজ আকৃতির টানেল। মানে অনেকটা দেখলে মনে হয় একটা ত্রিভুজের মতো একটা গর্ত বা একটা নালা চলে গেছে সেই দিঘির কোণা দিয়ে, এবং সেই নালার প্রায় অর্ধেকের মতো পানি ভরা থাকে, অর্ধেক বা তার কিছুটা কম পানি ভরা থাকে, এবং নালাটার ব্যাস এতটুকু। আমি ডিটেলস জিজ্ঞেস করেছি মাসুদ ভাইকে। মাসুদ ভাই আসলে প্রথমে তার বন্ধু এত বর্ণনা করেনি, সে যাকে দেখিয়েছিল পরবর্তীতে মাসুদ ভাই এটার ডিটেলস শুনে আর কি। তো বলে যে ওই যে টানেলটা, সেই টানেলটার মধ্যে যে টানেলটার ব্যাস হচ্ছে এরকম, একজন মানুষ সেখানে মাথা নিচু করে ঢুকে যেতে পারে, কুঁজো হয়ে হেঁটে যেতে পারবে। টানেলটার ব্যাসটা এরকম। তো সেই টানেলটা সম্পর্কে বলে যে এই দিঘির মধ্যে যে টানেলটা আছে, এই টানেলটা বেশ রহস্যময়, এখান থেকে দেও আসে। তো মাসুদ ভাই জিজ্ঞেস করে তাকে যে দেও আসে মানে বুঝলাম না। বলে এই টানেল দিয়ে স্পেশাল কিছু রাত্রিতে এখানে একটা মাছ চলে আসে। সেই মাছটা বিশাল বড় আকৃতিতে, মানে বিশাল বড় আকৃতির, কি বলবো, মানে একটা মানুষ সমান আকৃতি হবে, বড় মানুষের থেকে বড় আকৃতি, এবং তার শরীরটা ছোট, মাথাটা অনেক বড়। এবং এরকম একটা মাছ চলে আসে, এবং সেই মাছটা নাকি যখন আসে তার আগে নাকি সে প্রভাব ফেলে গ্রামের যে কোনো একজন মানুষকে, মানে স্পেশালি সেই দিঘির পাড় দিয়ে হাঁটার সময় সেখানে কোনো প্রভাব তৈরি হয়, যে কোনো মানুষকে সে প্রভাবিত করে ফেলে, এবং সে যখন আসবে তার আগে নাকি সেই মানুষটাকে সে সম্মোহিত করে তার বাড়ি থেকে টেনে নিয়ে আসে দিঘির পাড়ে, এবং সেই মানুষটা আসলে তাকে সে টেনে নিয়ে যায়। এবং এরকম কাহিনী সেখানে ঘটেছিল। এই দিঘি এরকম বিস্তৃত হওয়ার পরে সেখানে এরকম ঘটনা ঘটেছিল, মানুষ হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায়নি। সেই মানে সে তাকে আর পাওয়া যায়নি, রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাকে পাওয়া যায়নি, এরকম কাহিনী হয়েছে। তবে মানুষ জানতো না যে মানুষ যে সেই যে দিঘিতে যে হারিয়ে যায়, সেরকম ব্যাপারটা আসলে মানুষ প্রথম দিকে জানতো না, আনটিল একটা ঘটনা একজন দেখে ফেলেন। তো দেখে ফেলেন কিভাবে? সেই গ্রামে সেই যে দিঘি থেকে বেশ দূরে না, বেশ কাছাকাছি একটা বাসা, একটা পরিবার ছিল। তো সেই পরিবারের একটা ছেলে, সে একদিন সেখান দিয়ে হেঁটে যায়, পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, এবং সে পুকুরের মধ্যে কিছু একটা দেখে, এবং দেখে সে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার পর থেকে সে বেশ অন্যরকম হয়ে যায়, তাকে অনেকটা অপ্রকৃতস্থ মনে হওয়া শুরু হয়। সে দেখে এবং সে দেখায় যে এখানে কিছু একটা আছে, সে হাত দিয়ে মানুষকে দেখায় যে এখানে একটা দেখছি বড় একটা মাছ, বড় মাছ দেখছি, এরকম করে বলে। তো তারপর থেকে সে কিছুটা অপ্রকৃতস্থ হয়ে যায়। তো অপ্রকৃতস্থ হওয়ার পরে তাকে বাসায় নিয়ে আসা হয়, এবং তাকে অনেক বাসায় চিকিৎসা, মানে বাসার যে চিকিৎসা, মানে মাথায় পানি দেওয়া, ঝাড়ফুঁক করা হয়, আস্তে আস্তে সে নর্মাল হয়। তো তার এটা নাকি একটা মোটামুটি একটা পার্মানেন্ট অসুখের মতো হয়। সে মাঝে মাঝেই এরকম অপ্রকৃতস্থ হয়ে যেত, সে এরকম কিছু উল্টা পাল্টা বলতো, এবং সে দিঘির দিকে যাইতে চাইতো, এবং তাকে আসলে কেউ মানে সেই সময় মানে বাধা দিয়ে রাখতো, এবং তাকে দেখাতো ঠান্ডা করার চেষ্টা করতো, কিন্তু তাকে ওই জিনিসটা থেকে কেউ বের করতে পারতো না। তো এরকম একটা অবস্থায় সেই মানুষটা হয়, ছেলেটা। তো একদিন যেটা হয় রাতের বেলা, এবং তাকে এমন হয়েছে যে সে যখন নাকি হঠাৎ করে এরকম পাগলামি করতো, তাকে নাকি বেঁধেও রাখা লাগতো বাড়িতে। তো একদিন যেটা হয়, রাতের বেলা নাকি সে হঠাৎ এরকম মাথা খারাপের মতো বাসার থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করতেছে, এবং তাকে তখন বাসার মানুষজন মানে ঠান্ডা করে বসায় তার মাথায় পানি টানি দিয়ে বসায়। তো সে বলে কি, সে বলে যে না, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক হয়ে গেছি, আমি আর এখন পাগলামি করবো না। আমাকে সে আবার বুঝতো যে সে যে অপ্রকৃতস্থ হয় মাঝে মাঝে, সেটা সে বুঝতে পারে। তো বলে যে না, আমি ঠিক আছি, আমাকে আর ই করো না। তো তখন রাত বাজে প্রায় 9টা-10টা বেজে গেছে এরকম। তো তার মাথায় পানি টানি দিয়ে তাকে বসায়। তো তার বলে যে, তখন সে বলে যে আমার খিদা লাগছে। তো যখন সে বলে খিদা লাগছে, তো বাড়ির মানুষজন তাকে মুড়ি আর কাঁচামরিচ খেতে দেয়। সে তাকে জিজ্ঞেস করে সে কি খাবে, তো সে বলে যে আমি মুড়ি আর কাঁচামরিচ খাবো। তো মুড়ি আর কাঁচামরিচ খেতে দেওয়ার পর সে নাকি বসে বসে মুড়ি কাঁচামরিচ খায়, এবং তারপর কিছুক্ষণ পর সে বসে বলে যে আমার ঝাল লাগছে, পানি খাবো, এরকম বলতে থাকে। তো পানি টানি তাকে দেয়, পানি এনে দেয়, পানি খায়। পানি খাওয়ার পরে সে অনেকক্ষণ বসে থাকে। তো মানুষ মনে করে যে সে মনে হয় বসে আছে। তো বাসার মানুষজন যখন একটু এদিক ওদিক গেছে, তখন নাকি সে বাসা থেকে বেরিয়ে যায় হঠাৎ।
তো সে যখন বাসা থেকে বেরিয়ে যায়, বাইরে তখন পূর্ণিমা, চাঁদের আলো আছে। তো সেই বাসারই কাছে থাকতেন একজন মৌলভী সাহেব। তো তিনি ওনার উঠানে বসেছিলেন, তখন উঠোনে বসেছিলেন ঘুমানোর আগে। তো তিনি যখন বসেছিলেন, তিনি দূরে তাকিয়ে দেখেন, তখন চাঁদের আলো পড়েছে, পূর্ণিমা, পুরো উঠান থেকে দূরে, একদম দূর দূরান্ত পর্যন্ত চাঁদের আলোয় ছেয়ে গেছে চারিপাশ। তো তিনি দেখছেন যে তার বাসা থেকে বেশ কিছুটা দূরে যে বাসাটা, সেখান থেকে একজন বেরোলো, একটা মানুষ বেরোলো, একটা পুরুষ মানুষ তিনি দেখছেন, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে সামনে, হেঁটে যাচ্ছে রাস্তার দিকে। তো তিনি একটু খেয়াল করেন যে রাস্তার দিকে হেঁটে বেরিয়ে গেল। তো তিনি তখন জানতেন যে এই বাসায় একটা এরকম ছেলে আছে যে অপ্রকৃতস্থ হয়েছে রিসেন্টলি, এবং সে নাকি হেঁটে চলে যায় এদিক ওদিক, এবং তাকে নিয়ে বাসার মানুষ খুব চিন্তায় থাকে। তো মৌলভী সাহেব চিন্তা করলেন যে আসলে এই ছেলেটাই যদি বেরিয়ে থাকে তাতে সমস্যা। তো তিনি কি করলেন, তিনি আস্তে করে উঠে গেলেন, উঠে সেই পেছন পেছন হাঁটা শুরু করলেন সেই ছেলের দিকে। তো তার সাথে ছেলেটার দূরত্ব বেশ অনেকটাই, কারণ তিনি বেরিয়েছেন তার বাসা থেকে, ছেলেটা বেরিয়েছে তার বাসা থেকে, এবং ছেলেটা অলরেডি রাস্তার কাছে চলে গেছে। তো বেশ খানিকটা দূর তিনি দেখতে পাচ্ছেন। তিনি এখান থেকে জোরে চিৎকার করলে হয়তো ছেলেটা শুনতে পাবেন, কিন্তু তিনি চিন্তা করলেন কোথায় যাচ্ছে। তো তিনি হেঁটে হেঁটে ছেলেটার পিছে যাচ্ছেন। তো তিনি দেখলেন হাঁটতে 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 চলে আসলেন, তিনিও রাস্তায় উঠে আসলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং এর মধ্যে ধরেন দূর থেকে দেখা যাচ্ছে যে বিশাল সেই পুকুরটা, সেই দিঘিটা দেখা যাচ্ছে দূর থেকে, এবং চাঁদের আলোয় দিঘি পুরো ঝকঝক করছে, দিঘির পানিগুলো চমকাচ্ছে, কারণ দিঘিটা অনেক বড় ছিল, সেখানে ঢেউ উঠতো, এবং সেই ঢেউতে বাতাস আসলেই ঢেউ উঠতো, এবং সেই ঢেউয়ে পানি ফুলে ফেপে উঠতো, দেখা যেত যে পানির মধ্যে একটা একটা ঢেউ উঠছে। সাধারণত পুকুরের পানি কিন্তু এরকম হয় না, কারণ পুকুরের পানি বা দিঘির পানিতে দেখা যাচ্ছে এগুলো এত বড় হয় না যে ঢেউ ওঠার মতো বা এরকম বড় বড়, কিন্তু সেই দিঘিটা এত বড় ছিল, সেখানে ঢেউ উঠতো। তো যাই হোক, তিনি দেখছেন যে যখন চাঁদের আলো পড়ছে, পানি ফুলে ফেপে উঠছে, এবং সেই ঢেউগুলো বোঝা যাচ্ছে চাঁদের আলোতে দূর থেকে। তো উনি দেখতে পান যে এর মধ্যে ওই ছেলেটা হেঁটে হেঁটে দিঘির কাছে চলে গেছে। তো দিঘির কাছে যে তিনি দেখছেন যে এবং বাতাস আছে, বেশ বাতাস আছে, এবং তিনি দেখছেন যে আমি এখন চিৎকার করলে ওই ছেলের কানে আমার চিৎকার পৌঁছাবে না। তো তিনি বোঝার চেষ্টা করছেন ছেলেটা কি করছে, কেন দিঘির কাছে যাচ্ছে। তো তিনি আস্তে আস্তে দেখলেন যে ছেলেটা দিঘির কাছে চলে গেল, যে দিঘির পাড়ে দাঁড়িয়েছে। তো ওই সময় তিনি জোরে জোরে চিৎকার করলেন ছেলেটার নাম ধরে। তো দেখা যাচ্ছে যে কেউ শুনতেছে না, ওনার ডাকে বোঝাচ্ছে না। তো উনি চেষ্টা করলেন আরো কিছুটা এগিয়ে যেতে। এর মধ্যে তিনি দেখছেন দূর থেকে ছেলেটা দিঘির পাড়ে বসে পড়ে পা দুইটা নামিয়ে দিয়ে বসছে, পাটা দিঘির পানিতে নামিয়ে ছেলেটা বসে আছে পাড়ে। তো তিনি এর মধ্যে অনেকটা দূরত্ব কভার করে ফেলছেন, তিনি অনেক কাছে চলে আসছেন। তো মাসুদ ভাই আমাকে ছেলেটার নাম বলেনি, আমি ধরে নিলাম ছেলেটার নাম যে কোনো একটা ধরে নিলাম যে কবির মিয়া। তো তিনি বলছেন যে যখন কাছাকাছি চলে আসছেন, তখন মৌলভী সাহেব বলছেন, এই কবির মিয়া এভাবে বলছেন। তো যখন উনি চিৎকার করছেন, তখনও দেখা যাচ্ছে যে এখন ডিস্টেন্সটা কাছাকাছি, ওনার চিৎকার না শোনার কোনো কারণ নেই। তারপরও ছেলেটা মনে হচ্ছে শুনেও তার চিৎকার শুনছে না, সে পানির দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি সম্পূর্ণ পানির দিকে, সে তাকিয়ে আছে পানির দিকে। তো খুব অপার্থিব নাকি একটা দৃশ্য, যে উনি দেখছেন যে আকাশে চাঁদ উঠেছে, এবং তার ওই পাশে কিন্তু পাহাড়, পাহাড় থেকে নিচু হয়ে গেছে জায়গাটা। তারা মোটামুটি একটা পাহাড়ের উপরে আছে, দিঘিটা কাইন্ড অফ লাইক পাহাড়ের উপরে, উঁচু পাহাড়ের উপরেই হচ্ছে দিঘিটা, রাস্তাটা এইভাবে গেছে, এবং সেই তার ওই দিঘির ওই পার থেকে নেমে গেছে পাহাড়, আর এই পাশে চাঁদের আলো এসে পড়েছে দিঘির পানিতে, পানি থই থই করছে। এই থই থই পানির মধ্যে ছেলেটা পা ডুবায় বসে আছে। তো উনি চিৎকার করছেন, শুনছে না। তো উনি যখন আরো কাছে আসছে, একদম কাছাকাছি আসছে, উনি হাত দিবেন ছেলেটার গায়ে, দৌড় দিয়ে যায়। এখন ওনার এরকম ওনার এই সময়কার চিৎকারটা কবির মিয়া বলে যখন তিনি ডাক দিলেন, ছেলেটা তাকালো তার দিকে। তিনি দেখলেন যে ছেলেটা তাকাইছে, এবং তাকায় ছেলেটার মুখের মধ্যে হালকা এক টুকরা উনি হাসির মতো দেখলেন। তার মনে হলো ছেলেটা হাসছে, অন্ধকারে চাঁদের আলো তো যতটুকু বোঝা যাচ্ছে। এর মধ্যে তিনি দেখলেন ফট করে ছেলেটাকে টেনে পানিতে নামিয়ে নিয়ে গেল, মনে হলো তার পা ধরে হ্যাচকা নাকি পানিতে নামিয়েছে। তো মৌলভী সাহেব লাফ দিলেন, সেখান থেকে লাফ দিয়ে যে তিনি কাছে গেলেন, পাড়ে গেলেন দিঘির, এবং তিনি 1 সেকেন্ডে দেখলেন, 1 সেকেন্ডের মধ্যে দেখলেন কিছু একটা সরসর করে টেনে নিয়ে গেল, কোনো কিছুকে পানির উপর দিয়ে টেনে ছেলেটার একটা আর্তনাদের মতো হলো, আর এক আর্তনাদে পানিতে ডুবে গেছে, কিন্তু তারপর যদি কোনো ভারী কিছুকে পানির মধ্যে দিয়ে কিছু টেনে নিয়ে যায় সরসর করে, সেরকম তিনি দেখলেন সরসর করে কিছু নিয়ে গেল সেই পুকুরের ঠিক কর্নারের দিকে, যেখানে সেই টানেলটা আছে, সেই টানেলটার দিকে নিয়ে গেছে।
তো তিনি তখন ওখান থেকে চেঁচামেচি করেও কিছু করতে পারলেন না। তিনি অনেকক্ষণ ধরে সেখানে দোয়াদুর পড়লেন, তার আসলে আর কিছু, এখন তিনি পানিতে নামতেও সাহস করতে পারলেন না এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। তিনি শেষ পর্যন্ত একটা সেই আর্তনাদ শুনেছিলেন ছেলেটার, তো তিনি দৌড় দিলেন। তখন দৌড় দিয়ে ছেলেটার বাড়িতে গেলেন এবং চিৎকার চেঁচামেচি করলেন, সবাইকে ডাকলেন। সবাই মানুষ আসলো, গ্রামের আরো মানুষ আসলো, এবং আসার পর পুকুরের পাড়ে সবাই দাঁড়ালো। এই ছেলেটাকে টেনে নেওয়ার কথা শুনে আর কেউ সেই পুকুরে নামতে সাহস পাচ্ছিল না, রাতের বেলা তো নাই। তো এভাবে করে একসময় রাত পার হলো, সকাল হলো, পানিতে মানুষ নামলো। পানিতে নেমে ডুবুরি মানে যারা ডুবুরি মানে কি গ্রামের মানুষ যারা ডুব দিয়ে খুঁজতে পারতো তারা ডুব দিল। ডুব দিয়ে পানি পুরো দিঘিটাকে তারা চষে ফেললো। সেখানে তারা কোনো মানুষের চিহ্নও নেই, এবং একটা মানুষ থাকলে মানুষের মানে অনেকক্ষণ পানিতে ডুবে থাকলে মারা গেলে মানুষের লাশ ভেসে ওঠে, সেরকমও কিছু ভেসে ওঠেনি। তো সবাই তারা কেউই কোনো লাশ পেল না, এবং ওই যে সেই টানেলের কাছে কেউ যেতে সাহস পেল না। তো মৌলভী সাহেব বলেছেন নাকি যে এই টানেলের দিকেই তিনি ছুটে যেতে দেখেছেন, সেটাকে মানে মনে হচ্ছে কেউ টেনে কিছু নিয়ে যাচ্ছে টানেলের দিকে পানির নিচ দিয়ে। যাই হোক, কেউ আর সাহস পেল না। এরপর থেকে সেই গ্রামে যারা হারিয়ে যেত মানুষ এরকম রাতের বেলা, তারা বুঝতে পারতো যে সেই পুকুরেই কাউকে নিয়ে গেছে, এবং ওই দিঘির পাড় দিয়ে হাঁটা চলা কমিয়ে দিল মানুষ আর দিঘির পাড়ে হাঁটতো না। তো এর মাঝেই দুই একজনকে নাকি চিকিৎসা করা হয়েছিল, ধরে রাখা হয়েছিল, বাট মানে তারা কিছুটা ওই জিনিসটা দেখে অপ্রকৃতিস্থ হওয়ার মতো হয়েছিল, কিন্তু তাদেরকে ঝাড়ফুঁক করে ঠিক করা হয়। তারা বলেছেন যে তারা দেখেছেন ওই দিঘির পাড় দিয়ে আসার সময়, যেমন একজনের ভাষ্য, সে আসছিল তখন বিকেল হয়ে গেছে, মানে বিকেল গড়িয়ে গেছে প্রায়, এরকম সময় সে আসছিল দিঘির পাড় দিয়ে। তো সে হঠাৎ করে পানির নিচে একটা আলোড়ন দেখতে পায়, এবং সেই আলোড়নে সে মানে একটু অবাক হয় যে এত বড় আলোড়ন, কোনো মাছ টাছ হলে তো, বড় মাছ হলেও এরকম পানি নড়ে না, বিশাল ভাবে পানির আলোড়ন হয়। তো সে তারপর দেখে যে একটা বিশাল মাছের মতো শরীর, এবং মাছটার শরীর দেখলে বোঝা যাচ্ছে যে একটা মানুষের মতো শরীর হবে, মানুষের সমান হবে শরীরটা, একটা বড় মানুষের মতো শরীর হবে, এবং মাথাটা মানুষের থেকে অনেক বড়, এবং সেটা মুখটা উপর দিকে তুললো পানির উপরে এবং তার দিকে তাকালো, এবং সে মাছের দিকে তাকিয়ে নাকি কিছুক্ষণ তার আর কিছু খেয়াল নেই, তার কিছুক্ষণের জন্য কিছু মনে নেই। তো সেই মানুষটা কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে গেছিল, যে দেখেছিল তাকে বাসায় আসার পরে সে বলে, এবং তাকেও চিকিৎসা করা হয়। তার কাছেও নাকি প্রায় সে স্বপ্নে দেখতো সেই মাছটাকে, এবং প্রায় সে স্বপ্নে দেখতো, এবং তার কাছে রাতের বেলা নাকি তার মনে হতো তাকে কিছু একটা ডাকছে। তো এর জন্যই গ্রামবাসী সেখানকার একটা কথা প্রচলিত হয় যে এরকম যারা চলে গেছে, যাদেরকে আর পাওয়া যায়নি, রাতের বেলা বাসা থেকে খুলে বেরিয়ে গেছে, তারা অনেকেই চিন্তা করতো যে তাদেরকে দেওতে ডেকে নিয়ে গেছে। অনেকে বলে নিশির ডাক। এখন সেই নিশির ডাকের ব্যাপারে তো অনেকেই আমরা গ্রামের বিভিন্ন রকমের লোককথা শুনি গ্রামে, যে নিশির ডাকে মানুষকে ডেকে নিয়ে পানিতে ডুবিয়ে মেরেছে, অনেকে শুনি যে নিশির ডাকে নিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছে, অনেকে শুনি যে রাস্তায় রেল লাইনে নিয়ে গেছে, নিয়ে ডেটে কাটা পড়েছে। তো এইটাও কাইন্ড অফ নিশির ডাক। এই জায়গার যে কাহিনীটা আমি শুনলাম, এটা আমার কাছে মনে হলো কাইন্ড অফ নিশির ডাক, বাট এটা আরো ভয়াবহ। এবং সেই গ্রামে, সেখানে নাকি সেই পুকুরের সেই মাছটাকে দেও বলে পরিচিত, মানুষ দেও বলেই জানে, এবং সেটা নাকি মাঝে মাঝেই বের হয় এবং এরকম মানুষ নিয়ে যায়। তো যাই হোক, সেই পুকুরটা একটা বিশাল দিঘি, এটা একটা পুকুর না, এটা একটা দিঘি এখন, এবং এটা প্রথমে খনন করেছিল মানুষ পুকুর হিসাবে পাহাড়ের উপরে, মানে সেই জায়গাটা নাকি পাহাড়ের মতো উঁচু জায়গা, এবং পরবর্তীতে কোন এক ভূমিকম্পে বা কিছুতে সেটার বেড়ে যায়। হঠাৎ করে মানুষ দেখে ওভারনাইট যে সেটা বড় হয়ে গেছে, এবং সেটার কর্নারে, এবং বড় হয়েছে মানে বিশাল বিস্তৃত একটা দিঘি হয়ে গেছে সেটা, এবং সেটার কর্নারে একটা টানেল। এবং মাসুদ ভাই সেই টানেলের কাছে গিয়ে দেখেছে, কাছাকাছি যতদূর যাওয়া যায় যে দেখেছে, তিনি বেশ ভয় লাগে। তিনি বলল যে তাকিয়ে, বাবু ভাই বেশ ভয় লাগে, কারণ তাকালে দেখা যায় যে এর রেডিয়াসটা হচ্ছে এরকম যে ব্যাস হবে প্রায় 3 ফিটের মতো ব্যাস হবে। একটা মানুষ পুজো হয়ে ঢুকতে পারবে সেখানে, ঢুকে হেঁটে যেতে পারবে, কিন্তু সেটা মানুষ যদি ঢোকেও কোমর সমান পানি সে পাবে সেখানে, আর বাকিটা। এবং সেই যে টানেলটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা টানেল, বলে এটা খুব একটা আশ্চর্য জিনিস, এবং টানেলটা ত্রিভুজ আকৃতির, কিন্তু কোনো মানুষই গ্রামে চেষ্টা করেনি সেই টানেল বেয়ে ভিতরে ঢুকতে বা দূরে যেতে, কারো এত সাহসী হয়নি।
এবং তারা দৃঢ় বিশ্বাস যে সেই মাছ ওখান থেকে বের হয় এবং সেটা একটা দেও, গ্রামের মানুষরা তাকে দেও বলে জানে, এবং এটাই হচ্ছে সেই গ্রামের কাহিনী। এবং সেই যে ছেলেটা যার নাম আমি দিলাম এখানে কবির মিয়া, কারণ মাসুদ ভাই নাম বলেননি, তো সেই কবির মিয়া হারিয়ে যাওয়ার পর মানুষের জিনিসটার ধারণা, যেহেতু একজন চাক্ষুষদর্শী মানে একজন প্রত্যক্ষদর্শী একজন মানুষ পাওয়া গেল, যে সে দেখেছে যে কিছু টেনে নিয়ে গেছে তাকে, এরপর থেকে মানুষের সম্পূর্ণ সেখানে বিশ্বাস হয়েছে যে এখানে মানুষ টেনে নিয়ে যায় রাতের বেলা, এবং যারা এর আগে হারিয়েছে তাদেরকেও তারা বুঝতে পেরেছে যে সেখানে নিয়েই কিছু একটা টেনে নিয়ে গেছে এবং তাদেরকে নিশির ডাকের মতো ডেকে নিয়ে যাওয়া হয়। তো এই গেল মাসুদ ভাইয়ের শোনানো দেওয়ের কাহিনী। এছাড়াও আমি দেওয়ের কাহিনী আরো শুনেছি, যেমন গ্রামে এরকম শুনেছি আমার এক বন্ধুর তার ফ্যামিলি তারা আসছিল গ্রামের কোন একটা জায়গা থেকে, এবং যেই জায়গায় সেই গ্রামটা ছিল সেটা একটা পাহাড়ি এলাকা ছিল, এবং তারা আস্তে আস্তে ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় তারা আসতে থাকে, তো পাহাড়ি এলাকা, এই পাশেও পাহাড় ওই পাশেও পাহাড়, তো অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে চাঁদ উঠবে উঠি করছে, মানে ওই পাশে আলো দেখা যাচ্ছে মেঘের। এরকম সময় হঠাৎ তারা দেখে রাস্তার মধ্যে কিছু একটা নড়ছে, এবং সবাইকে সেই যে তাদের সাথে যে ভ্যানওয়ালা ছিল, যে ভ্যানে করে আসছিল, সে থামিয়ে দেয়, ভ্যান থামিয়ে দেয়, 3 চাকার ভ্যান, সে থামিয়ে দেয় এবং সবাইকে চুপ হয়ে যেতে বলে একটা শব্দ করবেন না। বলে কেন? বলে দেও রাস্তা পার হচ্ছে। তো তারা নাকি তাকিয়ে দেখে সেখান থেকে যে অন্ধকারে, মানে 2 পাহাড়ের মাঝে তখন অন্ধকারটা আরো ঘনীভূত হয়ে গেল, মনে হলো 2 পাহাড়ের মাঝখানে রাস্তার মাঝ দিয়ে বিশাল একটা পাহাড়, এই মাথা টু ওই মাথা চলে গেল। সো এখন লজিক্যালি অনেকে বলতে পারে যে ওই পাহাড়ি এলাকায় হাতি ছিল, না, এটা হাতির মতো না, এটা আরেকটা পাহাড়ের মতো আকৃতি, কিছু একটা পার হয়ে গেছে রাস্তাটা। এবং তারা সবাই তখন সেই যে ভ্যানওয়ালা বলছিল আপনারা দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলেন। তো এই ছিল মানে আমার শোনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। প্রথম ঘটনা যেটা আমি এখন বলতে যাচ্ছি, এটা আমাকে পাঠিয়েছেন মেহেরপুর থেকে নাহিদ ভাই। তিনি অনেকদিন ধরে আমাকে ফেসবুকে খুঁজছিলেন, ঘটনা শেয়ার করার জন্য পাচ্ছিলেন না, এবং এই জন্য তিনি আমাদের মাঝে আরেকজন ঘটনা শেয়ার করেন, আয়েশা আপু, ওনার সাথে যোগাযোগ করেন, এবং তার পরবর্তীতে আমাকে তিনি খুঁজে পান। আয়েশা আপু যেটা আমাকে বলে, একটা ঘটনা ওনার মাঝে ঘটে, ছোট একটা ঘটনা, যে নাহিদ ভাইয়ের কাছ থেকে যখন তিনি ঘটনাটা শুনছিলেন, কেন জানি কয়েকবার ফোন দেওয়ার পর মধ্যবর্তী স্থানে যখনই তিনি ঘটনাটা শুনতে যেতেন তখনই নাকি তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে ঘটনাটা শুনি। যাই হোক, আমি ঘটনা চলে যাই। নাহিদ ভাই যেটা বলে যে মেহেরপুরে কোনো একটা গ্রামে ওনাদের বাড়ি, তো ওনাদের বাড়ির আশেপাশে একটা পুকুর আছে, এবং সেই পুকুরকে নিয়ে এই ঘটনা। তো ওনাদের বাড়ির মানে ওনাদের দেশের বাড়ি, গ্রামের বাড়িতে নাকি ঢোকার রাস্তাটা নাকি একটু ভয়ানক রাস্তা ছিল। আসলে সন্ধ্যার পর নাকি এটা আরো বেশি ভয়ানক হয়ে যায়। অনেকে নাকি তখন মানে সন্ধ্যার পরে সেখানে একা আসা যাওয়া করতে পারে না, একের অধিক মানুষ ওনারা একসাথে আসা যাওয়া করে। ঢোকার পথটা ছিল নাকি গ্রামের এরকম যে একটা পাশে বড় নদী, তার পাশে বড় একটা খোলা মাঠ, তার পাশে গ্রামের রাস্তা, এবং তার পাশে বড় একটা কবরস্থান। তো দেশভাগের আগের ঘটনা এটা। তখন সেই যে গ্রামের পুকুর যেটা ছিল তার আশেপাশেই, মানে পাশে, পুকুরের পাশেই, চারপাশেই জমিদার বাড়ি ছিল। তখন সেই জমিদারের 4টা ছেলে ছিল, তারা এতটাই প্রভাবশালী ছিল যে সাধারণ জনগণকে নাকি তারা অনেক অত্যাচার করতো। তখন কোন মানে ছোটখাটো কাজ নিয়ে অত্যাচার করতো। দেখা যেত যে কেউ তাদের প্রণাম করছে না, বা কেউ তাদের বাড়ির সামনে দিয়ে খালি পায়ে যাচ্ছে না, জুতা পরে যাচ্ছে, তখনই নাকি তাদের অত্যাচার শুরু হয়ে যেত। তো যাই হোক, সেই জমিদারের যে ছেলেগুলো ছিল তারা বিশ্বাস করতো যে তাদের বাড়ির মাঝে যে পুকুরটা আছে সেই পুকুরের দেবতারা থাকে, এবং সেই দেবতাকে তারা মাঝে মাঝে ভোগ দিত। এবং ওদের একটা অভ্যাস ছিল, প্রতি বছরের কোন একটা নির্দিষ্ট দিনে তারা মানব শিশু বলে দিত, এবং গ্রামের অনেকেই নাকি সেই বলি দেখতে আসতো। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এটা যে এই শিশু তারা কোথা থেকে পেত কেউ নাকি বলতে পারতো না। তো দেশভাগের পর নাকি তখন সেই জমিদাররা চলে যায়, তবে একটা জিনিস সেখানে ঘটে, মানে একটা ভয়ঙ্কর ঘটনা সেখানে ঘটে। তারপর থেকে নাকি শুরু করে, মানে দেশভাগের পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় নাকি সেখানে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় সেই পুকুরের আশেপাশে। নাহিদ আমাকে পুকুরের ছবিটা দিয়েছিল, আমি যদিও আপনাদের মাঝে শেয়ার করছি না, তিনি মানা করেছেন শেয়ার করতে। তো 1980 সালের দিকে একটা ঘটনা ঘটে। পলাশ নামে একটা ছেলে ছিল তখন, তার বয়স নাকি তখন 17 কি 18 বছর। সে খুব সাহসী ছেলে ছিল। একদিন সে তার বন্ধুদের সাথে কথায় সে বলতেছে যে জমিদার বাড়ির আশেপাশের এরিয়াতে সে রাত্রেবেলা যাবে। তো তার বন্ধুরা বলতেছে তুই রাতে যাস না, ওই এলাকাটা ভালো না, অনেক কিছু দেখে ওইখানে, তোর যাওয়ার দরকার নেই। তো পলাশ ঠিক করে যে মাগরিবের পর সে যাবে।
তারপর পলাশ তিনি সেই মাগরিবের পর সেখানে যান এবং উনি অনেকক্ষণ নাকি সেখানে ছিল, প্রায় 7টা-8টা পর্যন্ত সেখানে ছিল। তো তখনকার দিনে 80 দশকে কিন্তু 7টা-8টা মানে রাতে 7টা-8টা মানে অনেক কিছু, প্রায় এখনকার সময় মাঝরাতের সমান। যাই হোক, তো তিনি যখন কিছু দেখছিলেন না তখন তিনি বাড়ির দিকে রওনা দিবেন। তো জমিদার বাড়ির সেই পুকুরটার একটা কর্নার যখন তিনি পার হবেন, কোন একটা কারণে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তারপরে তিনি বাসায় আসেন। তো পলাশ নাকি তারপর থেকে উনি প্রায় সময় অসুস্থ থাকতো এবং তার একটা সমস্যা ছিল যে তিনি রাত দিন 24 ঘন্টা তার মধ্যে দুর্বলতা কাজ করত। তিনি ঘুমায় আছেন, তারপর নাকি তিনি ফিল করতো যে তিনি সজাগ অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন এবং রাতের কাজগুলা উনি মানে এমন ছিল যে রাতের কাজে রাতে 12টা-1টার সময় গোসল করতেছে, মানে দিনের কাজগুলো তিনি রাতে করতো। তো এটা যখন ঘটতেছে তখন ওনার আব্বা আম্মা এগুলো দেখে এবং পলাশ তিনিও তার বাবাকে বলে যে বাবা আমি একটা সমস্যার মধ্যে পড়ছি, দেখো তো কোন হুজুর কবিরাজ দেখাতে পারো নাকি। তখন তারা গ্রামের আশেপাশে কোন একটা কবিরাজকে দেখে এবং সেই কবিরাজ বলে হয়তো খারাপ কিছু নজর পড়ছে এবং পলাশ তিনি তার পুরোটা ঘটনা বলে যে তিনি সেই জমিদার বাড়ির আশেপাশে এখানে গিয়েছিলেন। তো যাই হোক, এটা শোনার পরে সেই কবিরাজ বলে যে পলাশকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। সেই কথা অনুযায়ী তো পলাশকে এরকম বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়। তো পলাশ পাশের বাড়ির কোনো একটা মেয়েকে পছন্দ করতো, সে অনেক আগে থেকে মেয়েটাকে বিয়ে করতে চেত। কিন্তু এই সমস্যাটা হওয়ার পর যখন পলাশকে বলা হয় তুমি দ্রুত বিয়ে করো সেই মেয়েকে, এবং তারা নাকি দুই পরিবারই রাজি ছিল, কিন্তু পলাশ নাকি কেন জানি রাজি হচ্ছিল না, তাকে এক কথা জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। যাই হোক, এরকম বিয়ে যেদিন দিবে সেদিন তার আগের দিন পলাশের বাবা নাকি আরেকটা খারাপ ঘটনার সম্মুখীন হন তিনি, এবং তিনি নাকি ওনার গ্রামের যে রাস্তাটা ছিল ঢোকার রাস্তা, সেখানে আসার সময় নাকি অনেক খারাপ কিছু দেখেছে। তো ওটা বিস্তারিত না বলছি, আমি পরবর্তীতে যাচ্ছি যে পলাশের বিয়ের রাতে সে যখন ওর বাসঘরে যাবে তখন নাকি সে গিয়ে দেখতেছে তার স্ত্রী একটা পাশে শুয়ে আছে, পিছনে একটা পাশে। তো পলাশ ভাবে যে কোনো কারণে হয়তো সে বিশ্রাম নিচ্ছে, তো পলাশ সে তার মতো করে ঘুমায় যায়। সকালবেলা ঘুম থেকে উঠে পলাশ দেখতেছে তার স্ত্রী ঘুম থেকে উঠতেছে না, এবং সে তার আশেপাশে যারা বাসা ছিল তাদেরকে বলতেছে যে ও তো ঘুম থেকে উঠতেছে না। তো তখন সবাই যখন ওকে ধাক্কাধাক্কি করতেছিল, মানে তার বুকে গিয়ে দেখতেছে সে মৃত অবস্থায় পড়ে আছে। তখন অনেকে ভাবে যে শারীরিক কোনো অসুস্থতার কারণে হয়তো সেই মেয়েটা মারা গেছে, মানে পলাশের স্ত্রী মারা গেছে। আর পলাশকে কেউ সন্দেহ করে না এই কারণে যে তার শরীরে কোনো দাগ বা কোনো স্পট ছিল না সেই মেয়েটার। যাই হোক, এটা ঘটার কয়েকদিন পর সেই মানে যে হুজুরের কাছে তারা বা কবিরাজের কাছে তারা গিয়েছিল, আবার তখন পলাশকে নিয়ে যাওয়া হয়। পলাশের বাবা তাকে বলে না যে আপনার কথা অনুযায়ী আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু এরকম ওর বউ তো প্রথম রাতে এরকম মারা গেল। তখন তিনি বলেন যে দেখেন, তাহলে এক কাজ করেন, এটা সমস্যার সমাধান আমি মনে করতে পারবো না, তা আমার গুরু যিনি আছেন তিনি একজন বড় তান্ত্রিক, তার কাছে যান। তখন সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয়, তান্ত্রিককে পুরোটা ঘটনা খুলে বলা হয়। তান্ত্রিক বলে যে দেখেন, যেটা আমি ভাবতেছি যে ওর সাথে খুব বড় আকার মানে বড় এবং খারাপ জিনের আসর আছে এবং ওকে নজরে রাখছে, আর তারা চায় না যে পলাশ কোথাও বিয়ে করুক, এবং এই জন্য যেই বউটা প্রথম ছিল সেই বউটাকে এই জিনটাই মেরে ফেলছে। তো আপনি যেটা করেন যে একটা কাজ করতে পারেন যে ওর সমবয়সী কোন একটা ছেলের সন্ধান দেন, যাকে আমি কুফরির মাধ্যমে পলাশের কাছে যে জিনগুলো আছে তাকে সেখানে আমি কনভার্ট করে দিই, মানে সেখানে তাকে আর তার কাছে হস্তান্তর করে দিব আমি। তখন পলাশের বাবা একটা চালাকি করেন তিনি, তো ওনাদের বাড়ির পাশেই একটা দরিদ্র ছেলে ছিল, সেই ছেলের নাম সুজন। তো সেই সুজনের সাথে পলাশের খুব বন্ধুত্ব করায় দেন এবং পলাশকে বলে যে তুমি কৌশলে ওর জামা কাপড় এবং ওর চুল নখ এগুলো একটু ম্যানেজ করো। তো সেরকম ম্যানেজ করার পর সেই সুজনকে তাবিজ করা হয় এবং আর কুফরি করা হয়। কুফরি করার পরে পলাশ নাকি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে সেই সুজনের উপর এই খারাপ জিনিসগুলা ভর করা শুরু করে এবং সুজন নাকি খুব মানে অসুস্থ হয়ে যাচ্ছিল, এবং সে নাকি রাত দিন উল্টাপাল্টা ঘর থেকে বের হয়ে যেত এবং মানুষের সাথে খুব খারাপ আচরণ শুরু করে। তখনকার সময় এরকম করার ফলে তার বাবা, সুজনের বাবা, অনেক কষ্টে দেখা যায় একটা হুজুরের সন্ধান পান এবং সেই হুজুরকে গিয়ে বলে যে আমার ছেলের এই সমস্যা, আমার কি করা যেতে পারে। তখন সেই হুজুর বলতেছে যে তোমার ছেলেকে তোমার বাড়ির আশেপাশে কেউ কুফরি করছে, এক কাজ করে একটা তাবিজ দেই, এই তাবিজটা দিলে ওর সাথে যে বদ জিনগুলো আছে তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর নাকি সেই তাবিজটা দেওয়ার পরে বদ জিনগুলা ঘরে খুব একটা ঢুকতে পারতো না, সেই সুজনদের ঘরে। তো এটা যখন ঢুকতে পারতো না, তারপর নাকি সেই সুজন সুস্থ হয়েছিল, বলতে জিনগুলা তাকে আসর করে নাই। নাহিদ ভাই যেটা বলে যে তারপর থেকে নাকি সুজন যে ছিল সে নাকি প্রায় প্রতিবন্ধীর মতো হয়ে গেছিল, এবং সেই সুজন উনি এই প্রতিবন্ধী অবস্থায় ছিল এবং 2005 সালে তিনি মারা যান। এবং যে পলাশ যিনি ছিল ওনার নাকি তার পরবর্তীতে বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পর ওনার কোনো সন্তান বেঁচে থাকতো না। দেখা যেত যে 4-5 দিন বা 6 দিন বা 1 বছর বা 1.5 বছর এরকম পরপর নাকি ওনার বাচ্চাগুলো মারা যেত, এবং সেই
পলাশ তিনিও মারা যায় 2010 সালে। এবং শাহিদ ভাই যেটা বলে যে ভাই এই ঘটনা কিন্তু আমাদের এখানে যে ঘটেছে এটা অনেক প্রমাণ আছে, আমাদের স্থানীয় লোক অনেকেই জানে, এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এবং নাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি মেহেরপুর থেকে এত কষ্ট করে একটি সুন্দর ঘটনা শেয়ার করেছেন আমাদের মাঝে। তো এখন আরেকটি ঘটনা আমি শেয়ার করব, যেটা আমাকে পাঠিয়েছেন মহিউদ্দিন ভাই, তিনি ওমানে থাকেন। ওনার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তো ওনার ঘটনাটা ওনার দাদির কাছ থেকে শোনা। মহিউদ্দিন ভাইয়ের দাদি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। তো তার বাবা মানে দাদির বাবা ছিলেন একজন দরবেশ এবং কামিল ধরনের লোক। তাই বিয়ের পর ওনার দাদিকে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। তো দাদির বাবার মৃত্যুর কয়েক বছর পরের কথা, মহিউদ্দিন ভাইয়ের বড় ফুফু তখন যুবতী, এবং ওই বাড়িতে আরেকটা ছেলে ছিল, মানে সেটা নাকি একটু শুকনা ছিল এবং এক কথায় দেখতে খুব একটা সুন্দর ছিল না। তো একদম যেটা ঘটে যে ওই ছেলেটার সাথে মানে ওর ফুফু মাঝে মাঝে একটু কথাবার্তা বলতো। তো কোনো একটা মাধ্যমে সেই ছেলেটা করছে কি যে মহিউদ্দিন ভাইয়ের যে ফুফু ছিল ওনাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন মানে প্রায় তো 40-50 বছর আগের ঘটনা, তখন প্রেমের প্রস্তাব দেওয়া মানে তো অনেক মানে বিরাট একটা কিছু। তো এটা যখন বাড়ির আশেপাশে সবাই শুনে, তো ঠিক করে যে সেই ছেলের বিচার করবে যে বাড়ির একটা সামান্য ছেলে কেন মহিউদ্দিন ফুফুকে প্রেমের প্রস্তাব দিল। তো সেই কথা অনুযায়ী একটা আম গাছ ছিল, আম গাছে সেই শক্ত করে সেই ছেলেটাকে বাঁধা হয় কোনো একদিন সন্ধ্যার আগে দিয়ে। তো আম গাছের এখানে যখন ছেলেটাকে বাঁধা হয়, ছেলেটাকে অনেক চিৎকার করতেছিল। যাই হোক, মাগরিব আজান দেয়, তারপর সবাই যার যার ঘরে সবাই চলে যায়। কিছুক্ষণ পরে ছেলেটা আবার চিৎকার শুরু করে এবং তার যে রশির বাঁধনটা সেটা খুলে দেওয়া হয় এবং সে নাকি সাথে সাথে মাটিতে লুটায় পড়ে। তো তখন তাকে ঘরে নিয়ে আসা হয়, ভাবে যে ছেলেটার কি হলো না হলো। তো মহিউদ্দিন ভাই দাদি তো একজন দরবেশের মেয়ে ছিলেন এবং তিনি নিজেও অনেক ধার্মিক ছিলেন, এই জন্য সবাই ওনাকে শ্রদ্ধাও করতো এবং অনেক মান্য করতো। তো তিনি নিজেই ছেলেটাকে হাত পায়ে মালিশ করতেছিল এবং ছেলেটা যখন জ্ঞান ফিরে আসে, তো জ্ঞান আসার পর ছেলেটা মহিউদ্দিন ভাইয়ের দাদিকে উদ্দেশ্য করে বলতেছে যে তোদের সবাইকে এর মূল্য দিতে হবে, আমরা তোদের কাউকে বাঁচতে দেব না। এই সময় ওর চোখটা নাকি অসম্ভব লাল এবং বড় আকৃতির হয়ে যায়। যদিও তখন ওনার মানে মহিউদ্দিন ভাইয়ের দাদি পেশাদারি কোনো কবিরাজ ছিলেন না তিনি, তো তবুও তিনি যেহেতু তার বাবা দরবেশ, উনি এরকম অনেক কেস আগে দেখেছিল, তো উনি বুঝে যায় যে ছেলেটার উপর জিন আসর করছে। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুই কেন এই ছেলেটার উপর আসর করলি, মানে ওই ছেলেটাকে বলতেছে আর কি। তো ওই ছেলেটার ভিতরে যে জিনটা ছিল সে বলতেছে যে আমার একটা বিয়ের অনুষ্ঠান চলতেছিল, সেখানে তোরা সব লন্ডভন্ড করে দিছিস, তোরা আমার যে বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে খাবারের উপর অনেক মারা ফেলছে, সেজন্য তোরাই দায়ী। তো তারপর সেই দাদি উনি ওনার নিজের মানে উনি অনেক আমল জানতেন, তো সেই আমলের মাধ্যমে জিনটাকে তাড়ায় দেয় এবং জিনটা চলে যায়। পরে ছেলেটার যখন জ্ঞান আসে, মানে ওই ছেলেটাকে চাপার সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় ফেলে, পরে তো বলতে যখন ওর জ্ঞান আসে তখন নাকি ছেলেটা কিছুই বলতে পারবে না যে কি ঘটছে মধ্যে। যাই হোক, তখন নাকি ওনাদের যে মহিউদ্দিন ভাইয়ের যে বাড়ি ছিল সেই বাড়ির যে 9টা নাকি ঘর ছিল এবং সেখানে নাকি এক নাগারে টিনের চালে পাথরের মতো বৃষ্টি পড়তেছিল, এরকম একটা সাউন্ড হচ্ছিল। এতটাই সাউন্ড হচ্ছিল যে যারা ওইখানে ঘরে তারা ছিল তারা নাকি বাইরে যে ওয়াশরুমে যাবে সেটাও নাকি যেতে পারতেছিল না, সারা রাত নাকি কিরকম বের হতে পারে নাই। তো যখন ফজর আজান দিবে তখন নাকি ঢিল পড়া বন্ধ হয়ে গেছে। তখন সেই ছেলেটাকে আবার জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে আসলে কি হয়েছিল, মানে তুমি যে সারাতে তোমার গাছের ওখানে বেঁধে রাখছিলাম তারপর কি হয়েছিল, তুমি চিৎকার করলা কেন? তখন সেই ছেলেটা বলতেছে যে আপনার যখন আমাকে বেঁধে গেলেন তখন তো আমি একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছিলাম এবং আমার যখন একটু ঘুম ঘুম চোখ, হঠাৎ করে কিছু একটা মনে আমার উপর থেকে মানে গাছের উপর থেকে পড়লো। তখন আমি হঠাৎ যখন উপরে তাকাই দেখতেছি কেউ একজন দাঁড়ায় আছে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে কি। তখন হঠাৎ ওই ছেলেটা বলে যে আমার গলার ভিতর মনে হচ্ছে চুল আটকা যাচ্ছিল। তখন সেই ছেলেটা বলে যে আমি উপরে দেখি যে বিশাল আকৃতির অনেকগুলা মহিলা গাছের মধ্যে ঝুলতেছে এবং ওদের মুখে ছিল সাপ এবং এই সাপগুলা ছিল চিকন চিকন। আমি স্পষ্ট দেখলাম যে সাপগুলা আমার গায়ের উপর মানে এসে পড়তেছে। যখন আমি এগুলো দেখি এবং এগুলো দেখার পর আমি চিৎকার চেঁচামেচি শুরু করি। তারপরে ছেলেকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হল এবং হুজুর তাকে কিছুদিনের জন্য অন্য কোথাও থাকার পরামর্শ দেয়। তো সেদিন যথারীতি মাগরিবের আজান দেয় এবং তখন তারপর নাকি 10-15 মিনিট পরে আবার সেই মানে ঘরের মধ্যে ওনাদের ঘরে আবার ঢিলে আওয়াজ শুরু হয় এবং সেদিন নাকি মহিউদ্দিন ভাইয়ের দাদির বাবার নাম ধরেই মানে কেউ একজন ডাকতেছিল যে দরবেশের মেয়ে বেরোয় আয়। তো এটা বলার পর অনেক গালাগালি চিল্লাচিল্লি করতেছিল এবং এটাও বলতেছিল ওনার দাদিকে উদ্দেশ্য করে যে তোর বাবা আমাদের অনেক আত্মীয় স্বজনদের বোতলে পুঁতে রাখছে, সে তো মরে গেছে, প্রতিশোধটা আমি নিব এবং আমার সন্তানরা নিবে। এটা বলার পরে
পরের দিন বাড়ির সবাই বৈঠকে বসে এবং এটা কি করা যায় এটা নিয়ে। তো একজন পরামর্শ দিচ্ছে যে একজন ভালো আলেমকে নিয়ে বাড়িটা বন্ধ করে দেওয়ার জন্য। আবার মাগরিব আজান দেওয়া মাত্রই কিন্তু সেদিন আবার সেই ঘটনা ঘটে, এরকম দরজা জানলা কেউ ধাক্কাচ্ছে, হুমকি দিচ্ছে এবং বাড়াবাড়ি মানে বাড়ি দিচ্ছিল দরজা এবং টিনের চালে। তো মহিউদ্দিনের বাবা তখন ছোট ছিলেন, তিনি তখন কৌতূহলবশত বেড়ার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতেছিল যে আসলে এটা কারা বাইরেতে, মানে ঘরের ভিতর থেকে বাইরে দেখবে আর কি, আসলে এটা কারা ছিল। তো তিনি দরজার ফোঁটা দিয়ে যখন দেখতেছে তখন উনি দেখে যে বিশাল আকৃতির মহিষ ছিল কয়েকটা এবং তাদের মুখগুলো নাকি ছিল মানুষের মতো। তারা নাকি ভয়ে চিৎকার করতেছিল এবং ওনার দাদি তখন তাড়াতাড়ি গিয়ে মহিউদ্দিন ভাইয়ের আব্বার মুখ চেপে ধরে। তখন সেই মানুষরূপী মহিষগুলো নাকি ভীষণ হাসতে থাকে এবং একজন বলে, মানে বাড়ি থেকে বলতেছে, কিরে দরবেশের নাতি ভয় পাইলি কেন? তো আরো বেশি ভয় পাবি, তোদের লাশ ফালাই দিবে, সব কথা নাকি বলতেছে। তো ওদের একটাই কথা যে আমাদের যে বোতলে যে আমাদের ভাই বোনগুলো তোরা আটকায় রাখছে সেগুলো তোরা ফিরাইতে, সে বাইরে থেকে জিনগুলো নাকি বলতেছিল। তো এই বলে নাকি পিশাচগুলা আরো হাসাহাসি করতেছে, কোনো ক্রমেই নাকি মানে তারা বাড়ি থেকে যাচ্ছিল না। তো হঠাৎ করে নাকি বাড়ির সবাই তখন ঘুমায় পড়ে। তো এদিকে মানে সবাই নাকি ক্লান্ত হয়ে যাচ্ছিল, মানে সবার মধ্যে নাকি ক্লান্তি ভাব কাজ করতেছিল বাড়িতে যারা তখন সেদিন ছিল। এক একজন তো 9টা তো ঘর ছিল, এক একজন তো এক এক রুমে। তো সবাই যখন ক্লান্তির মধ্যে এরকম ছিল, ক্লান্তির মধ্যে সবাই নাকি ঘুমায় পড়ে। তো হঠাৎ করে ওনার দাদি মহিউদ্দিন ভাইয়ের দাদি একটা স্বপ্ন দেখে। স্বপ্ন আছে নাকি এরকম যে ওনাদের গ্রামে একটা দিঘি ছিল, যার পারে ওনার দাদির বাবা একটা লাল জায়নামাজ বিছায় নামাজ পড়তেছিল। তো তিনি সেই মানে ওনার দাদি নাকি সেই ছোটবেলায় ফিরে গেছে। তার বাবা তখন নামাজের শেষ রাকাতে আছেন, তিনি সালাম ফিরাচ্ছে এবং সালাম ফিরায় তিনি দেখলেন যে তাদের গ্রামে একটা পাগল, যার নাম ওই মুহূর্তে ওনার ঠিক মনে পড়ছিল না। তো সে মহিউদ্দিন ভাই দাদির দিকে নাকি এগিয়ে আসতেছিল পাগলটা এবং মুখে নাকি ভেঙচি কাটতেছিল। তো ওনার দাদি যখন চিৎকার দিয়ে তার বাবাকে বললেন, বাজান দেখো পাগলটা কি করে। তো এটা দেখার পর নাকি ওনার বাবা নামাজের সালাম ফিরায় এবং ওনার যে লাঠিটা উনি ব্যবহার করতো সেই লাঠি দিয়ে নাকি দ্বারা শয়তানি বলে ওইগুলাকে দৌড়ানে দিচ্ছিল, যেগুলা ওনার মেয়েকে মানে মহিউদ্দিন ভাই দাদিকে ডিস্টার্ব করতেছিল। এটা স্বপ্নের মধ্যে দেখতেছে এবং এমন ভাবে ওই মহিউদ্দিন ভাইয়ের দাদির আব্বা যে শয়তানগুলোকে দৌড়ানে দিচ্ছিল যে একবার নদীর কিনারা পর্যন্ত নিয়ে গেছিল। তো ঠিক তখনই নাকি ওনার দাদির ঘুম ভেঙে যায় এবং আশ্চর্যের বিষয় অনুভব করতে থাকে যে ঢিলের মধ্যে কোনো মানে চালের মধ্যে কোনো ঢিলাঢিলি শব্দ নাই এবং বাইরে যারা চিল্লাচ্ছিল ওগুলা নাকি কিছুই নাই, চারপাশে নিরাপত্তা। হঠাৎ করে ওনাদের বাড়ির যে অন্যান্য সদস্যরা অন্যান্য রুমে ছিল সবাই নাকি মানে ঘুম থেকে উঠলে যেরকম সবাই মানে আওয়াজ একটা গম আওয়াজ হয় না, এরকম মানে বাসার মধ্যে অনেক লোক থাকলে এরকম গম একটা আওয়াজ হয় না। তো ঘুম থেকে ওঠার পর ওনারা নাকি এরকম আওয়াজ হচ্ছিল যে আশেপাশে অনেক লোক। তখন মহিউদ্দিন ভাই মানে মহিউদ্দিন ভাইয়ের দাদিকে উদ্দেশ্য করে সবাই ডাকতেছে যে তাড়াতাড়ি বাইরে আসেন। তখন ওনার দাদি বলতেছে যে আমি বাইরে আসতে পারবো না, তোমরা আমার ঘরে আসো। তো সবাই আসে ওনার দাদির ঘরে এবং দাদিকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে। তখন ওনার দাদি বলতেছে যে আমি যেটা স্বপ্ন দেখছি এটা কি তোমরা সবাই স্বপ্ন দেখছো? সবাই তখন খুব মানে জোরে জোরে বলতেছে যে হ্যাঁ আমরা একই স্বপ্ন দেখছি। আপনি কি স্বপ্ন দেখছেন? আমরা স্বপ্ন দেখছি যে হ্যাঁ দরবেশ সাহেব আসছিল, আসার পর উনি নামাজে ছিল। যেই স্বপ্নটা নাকি ওনার দাদি দেখছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বাড়ির সব মেম্বারে নাকি সেই স্বপ্নটা দেখছে এবং সেই স্বপ্ন দেখার পর সবাই বুঝে যায় যে আসলে বাড়ির মধ্যে যেটা ছিল এখন তারা নাই। এবং মহিউদ্দিন ভাই যেটা বলে তারপর থেকে নাকি তাদের বাড়িতে আর কোনো খারাপ কিছু আর আসে নাই এবং কোনো ঢেরাঢেরি শব্দ শোনা যায় নাই। আসলে ওনার দাদির আব্বা যে একজন বড় দরবেশ বা বড় আলেম ছিলেন, তিনি স্বপ্নের মাধ্যমে আসলে এইগুলো জিনিসগুলো তারাই দিছিল। তো অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আশা করি আমার দেওয়া প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা প্রত্যেকটি ঘটনাই ছিল বাছাইকৃত ভয়ানক ঘটনা। এইরকম বাছাইকৃত ভয়ানক ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওর কোন ঘটনাটি সব থেকে আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন।